শুরু হলো পবিত্র মাস মাহে রমজান। আত্মশুদ্ধি ও ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ভবনে ভবনে কড়া নিরাপত্তা, জনপ্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের ৩য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদের কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন নতুন প্রধানমন্ত্রী। রমজানে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার পাশাপাশি ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নির্বাচনের আগে জনগণকে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়ন করা বিএনপির লক্ষ্য বলে জানান তারা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এইসব কথা বলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী, সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তারা। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অভাব প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া, সেটারও কীভাবে শুরু এই রোজার মধ্যে করা যায়, সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন। জনগণকে দেয়া ওয়াদা পূরণে কাজ করার অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভা গঠনের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে নিজ দফতরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন প্রত্যয় জানান তারা। অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান মন্ত্রিপরিষদের সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামসুজ্জামান চৌধুরী রিপোর্ট। নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে দুদিন ধরেই প্রস্তুতি চলে সচিবালয়ে। বুধবার সকালে যেন সাজরব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সচিবালয়ে এটাই প্রথম অফিস। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন মন্ত্রিসভার সদস্যরা। দপ্তরে পৌঁছেই সাংবাদিকদের সঙ্গে আলাপে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দেয়া ওয়াদা পূরণ করবে নতুন সরকার। দ্রুত সময়ের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার ঘোষণাও দেন তিনি। চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে টু বিল্ড দ্য নেশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড। দপ্তরে গিয়ে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি কার্ড বিতরণ করা হবে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। 2001 সালে মন্ত্রী হয়ে নকলমুক্ত শিক্ষাঙ্গন তৈরিতে ভূমিকা রাখেন আ.ন.ম এহসানুল হক মিলন। এবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। বলেন, শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের পাশাপাশি যুগোপযোগী ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের কথা জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। এদিন সব মন্ত্রণালয়ের মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা কর্মচারীরা। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রিসভার সদস্যরা। সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব সুতীব্র আছে এখন। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। দোয়া করবেন সবাই। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে সেগুলির সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে, আমার মনে হয় সেটাকে ভাঙতে হবে। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরে মন্ত্রিসভার সদস্যরা বলেন, ৭১ আর ২৪ আলাদা নয়, দুটোকে সমন্বয়তে রেখেই দেশ গড়ে তোলা হবে। অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেন তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। তার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় স্মৃতিসৌধ এলাকায়। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। ৩ বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। সেখানে একটি বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই কাজ করার অঙ্গীকার করেন তারা। সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি, দেশটা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। আইনের শাসনকে সমুন্নত করার কথা উল্লেখ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, ৭১ আর ২৪কে নিয়েই সামনে এগোতে হবে। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। দেশ হওয়ার পরে অনেক সমস্যা আমরা অতিক্রম করেছি, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে করেছি, সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে।
কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নেই। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। প্রথমবার সংসদ সদস্য হয়েই সরাসরি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন দল এবং জোটের 33 জন। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে জেলায় জেলায় বইছে আনন্দের বন্যা। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ এবং দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তাহসিন তারিনের রিপোর্ট। গেল 20 বছর নানা ঘাত প্রতিঘাত, আন্দোলন, সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে দেশের শাসনভার সামলানোর দায়িত্ব পেল বিএনপি। মঙ্গলবার গঠন করা হয় দলটির মন্ত্রিসভা। সেখানে প্রথমবার এমপি হওয়া 33 জনের হাতে ওঠে মন্ত্রণালয়ের দায়িত্ব। ফেনীর দাগনভূঞা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বন ও পরিবেশ মন্ত্রী হন আব্দুল আওয়াল মিন্টু। এতে জেলা জুড়ে বইছে খুশির বন্যা। উনি আমাদের যে অবকাঠামো উন্নয়নগুলো আছে এই বিষয়ে নজরদারি করবেন, ওনার কাছে আমাদের আশা। 24-এর বন্যায় ফেনীতে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই সাথে আমাদের বল্লামুখা টেকসই বাঁধেরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একজন মন্ত্রী এবং একজন এমপির কাজ হচ্ছে স্থানীয় এলাকার মানুষদের সমস্যার প্রতিনিধিত্ব করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরিদপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। স্থানীয় নেতাকর্মীরা বলছেন দলের প্রতি নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি পেয়েছেন শামা ওবায়দ। জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা পুরাপাড়া ইউনিয়নের জনগণ সবাই একসঙ্গে আনন্দ উল্লাসে সবাই আমরা মাতিয়ে আছি। নাটোর 1 আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তিনিও প্রথমবার নির্বাচিত। যে প্রতিমন্ত্রী হওয়াতে আমরা লালপুর বাগাতি পাড়ার সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে মহিলারা বেশি আনন্দিত এবং গর্বিত। ব্রাহ্মণবাড়িয়ার 6 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হয়েই 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ সাকি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। পাঞ্চারামপুরের দীর্ঘ প্রতীক্ষার ফল এই প্রথম এমপি হয়ে মন্ত্রী হয়েছে। দিনাজপুর 6 আসন থেকে প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে তার হাতে। মানিকগঞ্জ 3 আসনে প্রথমবার নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রীতা। অন্যদিকে সিরাজগঞ্জের ইতিহাসে একই সঙ্গে জেলা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়ে আনন্দিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে প্রথমবার এমপি হয়ে মন্ত্রিত্বের স্বাদ পেলেন ডক্টর MA মুহিত। প্রথমবার এমপি হয়ে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন পার্বত্য রাঙামাটির দীপেন দেওয়ান, পটুয়াখালীর নুরুল হক নূর ও ঝিনাইদহের মোহাম্মদ আসাদুজ্জামান সহ মোট 33 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 24-এর অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেয়া মামলায় জয় ও পলকের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিকে গুম খুনের মামলায় সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার ফের জেরা হবে আগামী সোমবার। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ভূমিকা রাখা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। তবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 ফেব্রুয়ারি। সূচনা বক্তব্যে জয় ও পলকের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো আমরা এখানে তুলে এনেছি। তবে অভিযোগ অস্বীকার পলকের আইনজীবীর। আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি সাময়িকভাবে যে ইন্টারনেট ব্যাহত হয়েছে এরপর থেকেই উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য
সর্বাত্মক চেষ্টা করেছেন। একই ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের মামলায় সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ার জেরা করা হয়। জিয়াউলের পক্ষে জেরা করেন আইনজীবী আমিনুল গনি টিটো। ইকবাল করিম ভুঁইয়ার ফের জেরা হবে 23 ফেব্রুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী আরাফাত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করেছেন প্রসিকিউশন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 575 কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ছেলে সাফিয়াত সোবহান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে পর্যাপ্ত আমানত ছাড়া এবং ঋণ পরিশোধের সক্ষমতা ছাড়াই অর্থ আত্মসাৎ করে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আহমদ আকবর সোবহান, চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ, জনাব সাফিয়াত সোবহান, ব্যবস্থাপনা পরিচালক, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করে এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আখন্দের জনস্বার্থে এই রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। আইনজীবী ইউনুস জানান, জুলাই সনদ সংবিধানের 7 ও 26 নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বিধায় এর গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে এবং 26 অনুচ্ছেদের সাথে মিল নেই, এরূপ কিছু করা যাবে না। যদি করা হয় সেটা অবৈধ হিসাবে ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা চলমান থাকলেও মধ্যপ্রাচ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে ওয়াশিংটন। গেল 24 ঘন্টায় 50টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে F-35 লাইটিং II, F-22 র্যাপ্টার এবং F-16 ফাইটিং ফ্যালকন। এদিকে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরানের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে বলে সতর্ক করছেন মার্কিন কর্মকর্তারা। রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোলাই পাদ্রুসেভ পশ্চিমাদের এই ধরনের পদক্ষেপে দস্যুতা বলে আখ্যা দেন। পরিস্থিতি এমন থাকলে প্রয়োজনে নৌবাহিনী দিয়ে পাল্টা জবাব দিবে মস্কো, এমন হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট জাহাজ জব্দকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে নৌবাহিনী দিয়ে পাল্টা জবাব দেবে রাশিয়া। ভ্লাদিমির পুতিন এর ঘনিষ্ঠ এ সহযোগী বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও বাল্টিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে শক্ত বার্তা দেয়া জরুরি। মস্কো ভিত্তিক পত্রিকা আর্গুমেন্টি ই ফাক্তিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ দস্যুতার শামিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কয়েক সপ্তাহ অনুসরণের পর উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশো পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে, যা নিয়ে মস্কো তীব্র প্রতিবাদ জানায়। সব মিলিয়ে রাশিয়া পশ্চিমাদের পদক্ষেপকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি সিদ্ধান্তে চলমান টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। তবে এবার না খেললেও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী আসরের টিকিট পেয়ে গেছে টাইগাররা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথভাবে অনুষ্ঠেয় 2028 সালে বিশ্বকাপে সরাসরি খেলবে লাল সবুজ জার্সিধারীরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই স্বাগতিক দেশ সহ আগামী টি-20 বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া 12 দলের নাম নিশ্চিত করেছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো পবিত্র মাস মাহে রমজান। আত্মশুদ্ধি ও ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা। নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ভবনে ভবনে কড়া নিরাপত্তা, জনপ্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে 20 শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি নির্মূলে কাজ করার অঙ্গীকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।